হ্যালো, আজকে আমরা স্থিরতড়িৎ চ্যাপ্টারটি পড়ব। এটা হইতেছে এসএসসি ফিজিক্সের 10th চ্যাপ্টার। যদি স্যার জিজ্ঞেস করো যে এই চ্যাপ্টার পড়ে কি হবে বা এই চ্যাপ্টার জানা কেন দরকার, তাহলে এই চ্যাপ্টারের কিছু অ্যাপ্লিকেশন তোমাদের দেখাই। স্যার, বৃষ্টির সময় যে বজ্রপাত হয়, এই বজ্রপাতের মেইন রিজন হইতেছে স্থিরতড়িৎ। ঠিক আছে, তারপর আরেকটা যদি এক্সাম্পল দেখাইতে চাই, তোমরা অ্যাটম তো সবাই চেনো আশা করি। অ্যাটমের কি থাকে স্যার? সেন্টারে একটা নিউক্লিয়াস থাকে, তার চারপাশে ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এই যে ইলেকট্রন ঘুরতেছে, এর মেইন রিজন হইতেছে নিউক্লিয়াস তাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতেছে, নিজের দিকে কেন্দ্রের দিকে টানতেছে, যেটারে আমরা বলি কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলের যোগান দিতেছে স্ট্যাটিক ইলেকট্রিক ফোর্স বা স্থিরতড়িৎ বল। তো একটা অ্যাটম স্টেবল অবস্থায় আছে কিসের জন্য? স্থিরতড়িতের জন্য। বুঝতেছো এটা কত ইম্পর্টেন্ট? তারপর স্যার, ফটোকপি মেশিন, যে ফটোকপি মেশিন তৈরির মেইন মেকানিজম স্থিরতড়িতের কনসেপ্ট থেকে এসেছে। তারপর এই ডাস্ট ক্লিনারের কনসেপ্টটাও স্থিরতড়িৎ থেকে এসেছে। তার মানে রিয়েল লাইফে বা প্র্যাকটিক্যাল লাইফে এর প্রয়োগ অনেক। সো এই চ্যাপ্টারটা অনেক ইন্টারেস্টিং হবে। তো আপাতত আমরা যদি জানি স্থিরতড়িৎ বলতে কি বোঝায়, তাহলে দেখো, যখন একটা স্থির আধানের প্রভাব ও ক্রিয়াকে স্থিরতড়িৎ বলে। ধরো এই জায়গায় একটা স্থির আধান আছে, তাইলে এর চারপাশে যে প্রভাব বিস্তার করবে এই আধানটা এখানে স্থির থাকার কারণে, তারে আমরা বলি স্থিরতড়িৎ। ঠিক আছে, সো এই চ্যাপ্টারে কমপ্লিট করতে আমাদের যে যে টপিক পড়া লাগবে বা যে যে টপিক জানা লাগবে, আমি যদি টপিকসগুলোর নাম এখানে লিখি, প্রথমে যেটা জানতে হবে স্থিরতড়িৎ বলতে কি বোঝায় স্যার? একটা আধান স্থির আছে, তার প্রভাব। তাহলে প্রথমে আমরা যেটা জানবো সেটা হইতেছে আধান বলতে কি বোঝায় বা আধান আসলে কি। 2 নম্বরে জানবো কুলম্বের সূত্র বা স্থির বৈদ্যুতিক বল। 3 নম্বরে জানতে হবে তড়িৎ ক্ষেত্র। তারপর যেটা জানতে হবে সেটা হইতেছে তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক ফিল্ড লাইন। তারপর জানতে হবে আমাদের তড়িৎ প্রাবল্য। এই তড়িৎ প্রাবল্যকে তোমাদের বইতে তড়িৎ ক্ষেত্র নামে অভিহিত করা হয়েছে। তারপর জানতে হবে ইলেকট্রিক পটেনশিয়াল বা বিভব। একদম শেষে যে টপিকটা আছে সেটা হইতেছে ধারক। ওকে, তো এই চ্যাপ্টারে টোটালি এই 7টা টপিকই আছে। যদি কেউ এই 7টা টপিক ভালো করে বুঝতে পারো, তাহলে এই চ্যাপ্টারের প্রতিটা সৃজনশীল বা প্রতিটা এমসিকিউ আনসার করতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা জানবো তা হইতেছে আধান। আধান বলতে কি বোঝায় বা আধান কিভাবে সৃষ্টি হয়, বা কোনো একটা বস্তুতে আধান না থাকলে তার ওই বস্তুতে কিভাবে আধান নিয়ে আসতে হয়। তো প্রথম যেটা আমরা পড়ব সেটা হইতেছে আধান অথবা চার্জ। ওকে, আধান অথবা চার্জ। তো আধানকে প্রথমে কি দ্বারা প্রকাশ করা হয় তা জানি, প্রতীক। আধানকে প্রকাশ করা হয় কি দ্বারা স্যার? সিম্বল হইতেছে কিউ। আধানকে কিউ দ্বারা প্রকাশ করা হয় এবং একক হইতেছে কুলম্ব। এইটারে সি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আরও কয়েকটা বেসিক ইনফরমেশন তোমাদের জেনে রাখা উচিত। সেটা হইতেছে একটা প্রোটনের আধান হইতেছে +1.6 × 10⁻19 কুলম্ব এবং একটা ইলেকট্রনের আধান হইতেছে -1.6 × 10⁻19 কুলম্ব। যারা কেমিস্ট্রির বেসিক জানো তারা অবশ্যই এই দুইটা ইনফরমেশন জানার কথা। একটা প্রোটনের চার্জ হইতেছে পজিটিভ আর একটা ইলেকট্রনের চার্জ হইতেছে নেগেটিভ, এবং দুইটার আধানই প্রায় সেম না, একই আধান দুইটারই 1.6 × 10⁻19। প্রোটনের হইতেছে পজিটিভ আর ইলেকট্রনের হইতেছে নেগেটিভ। ওকে, এখন দেখো কোনো বস্তুতে কিভাবে আধান নিয়ে আসা যায়। ধরো স্যার একটা বস্তু, ঠিক আছে, প্রতিটা বস্তুতে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সমান থাকে। প্রতিটা বস্তু কি দ্বারা গঠিত? অনেক লক্ষ লক্ষ অণুপরমাণু দ্বারা গঠিত। অণুপরমাণুর কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে আর তার চারপাশে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তো একটা নিউট্রাল বস্তুতে বা তড়িৎ নিরপেক্ষ বস্তুতে ইলেকট্রনের পরিমাণ আর প্রোটনের পরিমাণ সেম থাকে।
তার মানে প্রতিটা বস্তু তড়িৎ নিরপেক্ষ অবস্থায় শুরুতে থাকে। ক্লিয়ার? এখন আমি যদি স্যার ধরো এই একটা গ্লাস রড আর এই একটা তোমার সিল্কের কাপড় ধরতে পারো, এই গ্লাস রডের চাইতে এই সিল্কের কাপড়ের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। তড়িৎ ঋণাত্মকতা বলতে ইলেকট্রনের প্রতি আসক্তিটা অনেক বেশি। তাহলে কি হয় স্যার, এই যে এই গ্লাস রডের তুলনায় এই সিল্কের কাপড়ের যদি ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি হয়, তাইলে আমি যখন এই গ্লাস রডকে এই সিল্কের কাপড় দ্বারা মানে একটু ঘর্ষণ করাবো, তাহলে কি হবে বলো তো? ধরো এই ঘর্ষণের ফলে এখানে যে মুক্ত ইলেকট্রনগুলো আছে, এই মুক্ত ইলেকট্রনগুলো কোথায় শিফট করবে? এই সিল্কের কাপড়ে। তাইলে দেখো প্রথমে কি ছিল, এই বস্তুতে যতটা প্রোটন ছিল ঠিক ততটা ইলেকট্রন ছিল। এখন এই ইলেকট্রনগুলো কোথায় শিফট হয়েছে? সিল্কের কাপড়ে। তাইলে এখানে ইলেকট্রন আর প্রোটন প্রথমে সমান ছিল, এখন ইলেকট্রন কিছু শিফট হয়েছে এই সিল্কের কাপড়ে। তাহলে এখানে প্রোটনের পরিমাণ কি পাইলো স্যার? প্রোটনের পরিমাণ ইলেকট্রনের তুলনায় এখন কি হয়ে গেল? বেশি। আর এইখানে আগে ইলেকট্রন আর প্রোটন সমান ছিল, কিন্তু এখান থেকে এক্সট্রা আরও কিছু ইলেকট্রন এই সিল্কের কাপড়ে চলে আসছে। তাইলে এইটা কি হইল বলো তো? এখানে ইলেকট্রনের পরিমাণ, এক্সট্রা ইলেকট্রনের পরিমাণ চলে আসা, ইলেকট্রন কি নেগেটিভ চার্জ, তাইলে অতিরিক্ত নেগেটিভ চার্জ চলে আসলো। তাইলে এই বস্তুর আদান কি হবে বলো এখন? নেগেটিভ। আর এই বস্তুর আদান কি হবে বলো? পজিটিভ। ক্লিয়ার? তার মানে এইরকম একটা বস্তু নিউট্রাল বস্তুতে আধানের ক্রিয়েট হয়। যদি কোনো বস্তু ইলেকট্রন অন্য বস্তুতে সরবরাহ করে তখন সেই বস্তুটা হয় পজিটিভ চার্জ, আর যখন অন্য কোনো ইলেকট্রন ওই বস্তুতে যুক্ত হয় তখন ওই বস্তুটা হয় নেগেটিভ চার্জ। এতটুকু ক্লিয়ার? ওকে, এখন দেখো, এখন যে টপিকটা পড়ব বা দুইটা ইনফরমেশন, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করবে? আকর্ষণ করে। ওকে, এইটার বলতে বোঝায় সমধর্মী চার্জ, ধরো দুইটা পজিটিভ চার্জ সমধর্মী সিমিলার চার্জ, অথবা দুইটা একই ধরনের নেগেটিভ চার্জ। যদি দুইটা পজিটিভ চার্জ থাকে তাহলে একটা বস্তু অন্য বস্তুকে বিকর্ষণ করবে। সিমিলারলি দুইটা নেগেটিভ চার্জ যদি থাকে, এই চার্জকে বিকর্ষণ করবে। তাইলে সমধর্মী চার্জ হলে কোন ধরনের বল ক্রিয়া করে? বিকর্ষণ বল। আর যদি বিপরীতধর্মী চার্জ হয়, ধরো একটা পজিটিভ চার্জ অপরটা নেগেটিভ চার্জ, তাহলে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করে বলো? আকর্ষণ বল ক্রিয়া করে। ওকে, ঠিক আছে। এখন আমরা পড়ব কিভাবে একটা অনাহিত বস্তুকে বা তড়িৎ নিরপেক্ষ বস্তুকে আহিত করতে হয়। ক্লিয়ার? সো এই টপিকগুলো যদি তোমরা তুলে ফেলো তাইলে বেটার হয়, বা স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো। এখন ধরো বৈদ্যুতিক আবেশ। ধরো স্যার এইটা একটা পজিটিভ চার্জ আর এখানে একটা নিউট্রাল বস্তু আছে। নিউট্রাল বস্তু বলতে এখানে ইলেকট্রন আর প্রোটনের পরিমাণ সমান, মানে যতটা পজিটিভ চার্জ ততটা নেগেটিভ চার্জ। তাইলে এই বস্তুটা হইতেছে তড়িৎ নিরপেক্ষ আর এইটা হইতেছে ধনাত্মক চার্জে আহিত একটা বস্তু। তো এই বস্তুর সংস্পর্শে আসার পর এই বস্তুতে এখন এই বস্তুতে কোনো আধান নাই, তো এখন এই বস্তুতে আমরা আধান নিয়ে আসবো, পজিটিভ অথবা নেগেটিভ। দেখো যখন এই বস্তুর সংস্পর্শে আসবে তখন এই বস্তুর পজিটিভ চার্জকে কি করবে? আকর্ষণ নাকি বিকর্ষণ করবে বলো তো? অবশ্যই পজিটিভ চার্জকে কি করবে? বিকর্ষণ করবে। এবং পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে কি করবে? আকর্ষণ করবে। তাইলে পরবর্তী স্টেপটা কি হবে বলো? এই চার্জকে কি করতেছে? এই চার্জের যতটা পজিটিভ চার্জ আছে সবগুলা অপর পাশে পাঠাই দিতেছে বিকর্ষণ করে, আর যতটা নেগেটিভ চার্জ আছে সবগুলা এক পাশে নিয়ে আসছে। রাইট? এখন যদি স্যার এই যে এই প্রান্তটা আমি পৃথিবীর পৃষ্ঠে বা ভূপৃষ্ঠে যুক্ত করি, বলতে পৃথিবীতে আমি কোনো পরিবাহী তার দ্বারা যুক্ত করি। এখন পৃথিবীতে কেন যুক্ত করতেছি? পৃথিবীকে বলা হয় আসলে ইলেকট্রনের ভান্ডার। পৃথিবীকে কি বলা হয়? ইলেকট্রনের ভান্ডার। পৃথিবী কি করে? যদি এখানে ইলেকট্রনের অভাব থাকে পৃথিবী ওইখানে ইলেকট্রন পাঠাই দিয়া নিউট্রাল করে ফেলে, মানে তড়িৎ নিরপেক্ষ। আর যদি ওইখানে ইলেকট্রনের আধিক্য থাকে তাইলে ইলেকট্রনগুলা পৃথিবী নিজের মধ্যে নিয়ে ওই জায়গাটারে নিউট্রাল করে ফেলে। তাইলে দেখো আমি যে জায়গার সাথে তোমার এই পৃথিবীর সাথে পরিবাহী তার দ্বারা যুক্ত করছি ওইখানে ইলেকট্রনের অভাব আছে, মানে পজিটিভ চার্জ অনেক বেশি।
তো পৃথিবী কি করবে, এখান থেকে ইলেকট্রন দিয়ে এইখানে এই বস্তুটাকে নিউট্রাল করে ফেলবে। তার মানে এইটুকুর আর কোনো চার্জ থাকবে না, যতটা পজিটিভ চার্জ আছে ততটা নেগেটিভ চার্জ এই পার্টটুকু কি করে ফেলবে, নিউট্রাল। তাইলে শুধু কি থাকবে স্যার, এখানে এক্সট্রা নেগেটিভ চার্জ। তারপর যদি আমি এই আধানটাকে সরাই ফেলি, এই আহিত বস্তুটা সরাই ফেলি, তাইলে কি হবে বলো, এই বস্তুটা কি হবে, এইটুকু তো নিউট্রাল হয়ে গেছে, তাইলে নেগেটিভ চার্জ কি এক পাশে থাকবে নাকি চারদিকে ছড়িয়ে যাবে? এতক্ষণ এক পাশে ছিল কেন, এখানে পজিটিভ চার্জ ছিল, এর আকর্ষণে নেগেটিভ চার্জগুলো এক পাশে সরে আসছিল। এখন এই যদি বস্তুটা আমি সরাই ফেলি, তাহলে এই নেগেটিভ চার্জটা চারদিকে সরাই যাবে না? ঠিক আছে, তার মানে এই যে একটা আহিত বস্তু দ্বারা, পজিটিভ চার্জ দ্বারা আহিত বস্তু দ্বারা একটা নিউট্রাল বস্তুরে আমরা কিভাবে আহিত করছি, নেগেটিভ চার্জে আহিত করছি। এইটা হইতেছে বিদ্যুতিক আবেশের মাধ্যমে একটা নিরপেক্ষ বস্তুকে চার্জ দ্বারা আহিত করা। ক্লিয়ার? ওকে, এখন দেখো পরবর্তী যে কনসেপ্ট, আধানের কোয়ান্টায়ন। এই টপিকটা আসলে তোমাদের বইতে ডিরেক্ট দেয়া নাই, বাট অনেকগুলা সিকিউতে এই টপিকটা আসে, এই জন্য এটা বুঝাইতেছি। ধরো একটা বস্তু এখন নিউট্রাল আছে, বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ অবস্থায় আছে, তার মানে এখানে প্রোটনের সংখ্যা আর ইলেকট্রনের সংখ্যা কি আছে স্যার, সেম। এখন দেখো এই বস্তুতে যদি আহিত করতে চাই, তার মানে এইটা যদি পজিটিভভাবে আহিত করতে চাই, এখান থেকে ইলেকট্রন কি করতে হবে, অন্য বস্তুতে স্থানান্তর করতে হবে বা ইলেকট্রন ত্যাগ করতে হবে। যদি সে একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে তার ভিতরে কতটা চার্জ আসবে, প্লাস একটা ইলেকট্রনের চার্জ আসবে, কারণ একটা নেগেটিভ চার্জ চলে গেছে, তার মানে ভিতরে একটা প্রোটনের চার্জ অবশিষ্ট এক্সট্রা আছে। আমি যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করতে চাই, তাইলে এখানে কতটুকু চার্জ আসবে, প্লাস দুইটা ইলেকট্রনের চার্জ আসবে। আচ্ছা বলো তো, আমি কি এখান থেকে 2.5টা ইলেকট্রন ত্যাগ করতে পারবো? পসিবল না। অথবা আমি কি এখানে 3.1টা ইলেকট্রন গ্রহণ করতে পারবো? এইটা কি পসিবল না। তার মানে আমি কোনো বস্তুর চার্জ কি যে কোনো মানের আনতে পারি, নাকি একটা চার্জের মানের পূর্ণ সংখ্যার গুণিতক নিয়ে আসতে পারবো শুধু? বলতে পারবা? তার মানে কি হইতেছে স্যার, ধরো এই বস্তুর চার্জ কিউ, যদি সে ইলেকট্রন বর্জন করে তাহলে তার চার্জ আসবে পজিটিভ, যদি সে ইলেকট্রন গ্রহণ করে তখন তার চার্জ আসবে নেগেটিভ, এবং এই চার্জের মানটা হবে ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যক গুণিতক, কারণ সে পূর্ণ সংখ্যক ইলেকট্রন গ্রহণ করতে পারবে অথবা পূর্ণ সংখ্যক ইলেকট্রন বর্জন করতে পারবে। এই এন এর মান কখনো দশমিক সংখ্যায় আসতে পারবে না বা কখনো ভগ্নাংশে আসতে পারবে না। ক্লিয়ার? তার মানে এই এন এর মান কত হইতে পারে বলো, 1 2 3 4 এটসেট্রা, মানে পূর্ণ সংখ্যায় আসতে হবে, কোনো ভগ্নাংশ আসা পসিবল না। আর ই বলতে কি বুঝাইতেছে, ইলেকট্রনের চার্জ বা 1.6 × 10⁻19 কুলম। এতটুকু বুঝতে পারছো তোমরা? ক্লিয়ার? ওকে, এখন দেখো এই কনসেপ্ট থেকে তোমাদের কিভাবে ম্যাথ আসতে পারে। ধরো এই একটা বস্তু, এইটার নাম দিলাম এ, তাহলে এ বস্তুর চার্জ 1.8 × 10⁻18 কুলম হওয়া সম্ভব কি না? একটা বস্তুর চার্জ এত কুলম হওয়া সম্ভব কি না? তাইলে দেখো কোনো বস্তুর চার্জ কিউ সমান কি হয়, এন ই, এনটা ইলেকট্রন গ্রহণ করছে অথবা এনটা ইলেকট্রন বর্জন করছে, যেহেতু পজিটিভ চার্জ তার মানে ধরলাম এনটা ইলেকট্রন বর্জন করছে, রাইট? তাহলে এন সমান কি হবে বলো তো স্যার, কিউ ওভার ই। এখন কিউ এর মান কত দিছে, বস্তুর চার্জ কত, 1.8 × 10⁻18, আর ই বলতে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জের মান কত, 1.6 × 10⁻19। ওকে, দেখো তো এইটার ভ্যালু কত আসে, 1.8 × 10⁻18, 1.6 × 10⁻19। ওকে, এইটার ভ্যালু আসে 11.25T। আচ্ছা, তার মানে বুঝাইতেছে 11.25T ইলেকট্রন বর্জন করছে এই বস্তুটা। এইটা কি বাস্তবে সম্ভব? 11টা ইলেকট্রন ত্যাগ করা পসিবল, অথবা 12টি ইলেকট্রন ত্যাগ করা পসিবল, কিন্তু 11.25টি ইলেকট্রন কি ত্যাগ করা আদৌ পসিবল? তাইলে এই বস্তুর চার্জ কি এটা হওয়া সম্ভব না।
তার মানে স্যার এই বস্তুর চার্জ এত হওয়া সম্ভব কি না, তার মানে কি হবে আনসার? সম্ভব না, কারণ এন এর মান পূর্ণ সংখ্যায় আসে নাই। ক্লিয়ার আমার কথা? সিমিলার টাইপের যদি আমি আরও একটা ম্যাথ করাই, তোমরা যারা তুলনায় স্ক্রিনশট করে রাখতে পারো। দেখো, ধরলাম এই একটা বস্তু, এই বস্তুর চার্জ আছে ধরো 1.8 ইন্টু 10 ইনভার্স কত দিলাম 16, ঠিক আছে। বললাম এই বস্তুটি কতটি ইলেকট্রন গ্রহণ করছে, এখানে চার্জের মান কত? নেগেটিভ। এই বস্তুর চার্জ যদি এতটি হয়, তার মানে এই বস্তুটি কতটি ইলেকট্রন গ্রহণ করার ফলে এই চার্জটা অর্জন করছে। তাইলে প্রশ্ন হইতেছে বস্তুটি কতটি ইলেকট্রন গ্রহণ করেছে। ওকে, আমরা কি জানি একটা বস্তুর চার্জ যদি কিউ হয় তাহলে তার মান হয় এনই, হয় এনটি ইলেকট্রন গ্রহণ করছে না হলে এনটি ইলেকট্রন বর্জন করছে। তাইলে কতটি ইলেকট্রন গ্রহণ করছে তার মানে বুঝাইতেছে আমি এন এর মান বের করব, রাইট? তাইলে এন ইজ ইকুয়ালস টু কী হবে স্যার বলো? কিউ বাই ই। এখানে কিউ এর ভ্যালু কত বলো? 1.8 ইন্টু 10 ইনভার্স 16, আর ই এর মান কত স্যার? মাইনাস 1.6 ইন্টু 10 ইনভার্স 19। এর ভ্যালু কত হয়? 1125D। তার মানে 1125টি। এই যে একটা বস্তু 1125টি এই ইলেকট্রন টেক করা বা গ্রহণ করা কি সম্ভব? এইটা একটা পূর্ণ সংখ্যা না? তাইলে এইটা পসিবল। দ্যাট মিনস এই বস্তুটা যদি 1125টি ইলেকট্রন গ্রহণ করে তখন এই বস্তুর চার্জ কত হবে স্যার? মাইনাস 1.8 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। এতটুকু বুঝতে কারোর সমস্যা? ক্লিয়ার? ওকে, এখন আসো, আদান কি আমরা বুঝলাম, একটা অনাহিত বস্তুকে কিভাবে আহিত করতে হয় তা জানলাম। তারপর আমরা বুঝলাম যে একটা বস্তুতে কতটি ইলেকট্রন গ্রহণ করলে কি পরিমাণ চার্জ হয় বা কতটি ইলেকট্রন বর্জন করলে কি পরিমাণ চার্জ হয়। এখন আসো স্থির বৈদ্যুতিক বল। প্রথমে বলছি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে বা বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এখন এই যে বিকর্ষণ করা বা আকর্ষণ করা, কত বলে বিকর্ষণ করতেছে বা কত বলে আকর্ষণ করতেছে, এইটারে বলে স্থির বৈদ্যুতিক বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। স্থির বৈদ্যুতিক বল এইটা আমি জানতে হলে কার সূত্র জানতে হবে স্যার বলো? কুলম্বের সূত্র, ঠিক আছে। ধরো এখানে দুইটা চার্জ আছে, একটা চার্জের নাম ধরলাম Q1 আর একটা চার্জের নাম ধরলাম Q2 এবং দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স হইতেছে R। তাহলে কুলম্বের সূত্র অনুসারে দুইটি চার্জের মধ্যে নির্দিষ্ট মাধ্যমে দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক। তার মানে বুঝাইতেছে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক। মানে এই চার্জদ্বয়ের গুণফল যত বাড়বে তোমার আকর্ষণ বা বিকর্ষণ বলের মানও তত বাড়বে, আর এই চার্জদ্বয়ের গুণফল যত কমবে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানও তত হ্রাস পাবে। এখন দেখো পরবর্তীতে বলছে মধ্যবর্তী দূরত্বের বর্গের বস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্বের বর্গের বস্তানুপাতিক মানে মধ্যবর্তী দূরত্ব যত বাড়বে আকর্ষণ বা বিকর্ষণ বল তত হ্রাস পাবে, আর মধ্যবর্তী দূরত্ব যত কমবে আকর্ষণ বা বিকর্ষণ বল তত বৃদ্ধি পাবে। এইটাই বস্তানুপাতিকের মিনিং। ক্লিয়ার? এবং এই আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়াশীল। মানে সে যদি এই আধানটাকে আকর্ষণ বা বিকর্ষণ করে তাহলে এই বরাবর আকর্ষণ করবে অথবা এই বরাবর বিকর্ষণ করবে, মধ্যবর্তী সংযোজক সরল রেখা বরাবর।
এতটুকু ক্লিয়ার? এখন দেখো এই সূত্র থেকে বা স্টেটমেন্ট থেকে যদি আমরা লিখতে চাই, দেখো প্রথমে তিনি কি বলছেন, এই আকর্ষণ বা বিকর্ষণ বল চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তার মানে আমি যদি আকর্ষণ বা বিকর্ষণ বলকে এফ দ্বারা ডিনোট করি, তাহলে এফ সমানুপাতিক কি হবে বলো তো স্যার? চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, মানে Q1 টু Q1 ইন্টু Q2। এতটুকু ক্লিয়ার? পরবর্তী লাইন থেকে যদি দেখি, মধ্যবর্তী দূরত্বের বর্গের বস্তানুপাতিক, তাহলে মধ্যবর্তী দূরত্ব কত এখানে? আর, তাহলে মধ্যবর্তী দূরত্বের বর্গ, বর্গ বলতে কি স্যার? আর স্কোয়ার, বস্তানুপাতিক এইটা আর ইস টু রিভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, এফ রিভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। তারপর স্যার আমরা যদি এই দুইটা কম্বাইন করি, ওকে, এরকম হয়। এখন এখানে যদি একটা সমানুপাতিক ধ্রুবক আনি, এফ ইজ ইকুয়ালস টু কী হবে? কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই সমানুপাতিক সরানোর জন্য আমরা সমানুপাতিক কি আনলাম? ধ্রুবক আনলাম। তাহলে এখানে কে বলতে কি বোঝায় স্যার? সমানুপাতিক ধ্রুবক। কে বলতে কি বোঝায় এখানে? সমানুপাতিক ধ্রুবক, যার ভ্যালু হইতেছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। মনে রাখবা 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এখন যদি আমি কে এর একক বের করতে চাই, তাহলে কে এর মান কি হবে বলো তো? কে ইজ ইকুয়ালস টু কি লেখা যায়? এখানে আর স্কোয়ার ভাগ এই সাইডে আসলে কি হবে? এফ আর স্কোয়ার। এখানে Q1 Q2 Q1 Q2, কে এর ভ্যালু এইটা আসে না? এখন আমি যদি সবগুলার একক বসাই, তাহলে কার একক পাবো? কে এর একক। তাহলে বলের একক কি স্যার? নিউটন। আর বলতে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব, দূরত্বের একক কি? মিটার, মিটারের উপর স্কোয়ার আছে। দুইটা চার্জ কুলম, চার্জের একক কুলম, তাইলে কুলম স্কোয়ার। তাইলে কি হয় একসাথে লিখলে? নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। তাহলে চার্জের একক হইতেছে, এই সমানুপাতিক ধ্রুবকের একক হইতেছে নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। তো এইটা হইতেছে মেইনলি তোমার স্থির বৈদ্যুতিক বলের সূত্র, ফর্মুলা। মনে রাখবা এফ ইজ ইকুয়ালস টু কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। Q1 হইতেছে প্রথম চার্জ, Q2 হইতেছে দ্বিতীয় চার্জ, আর হইতেছে মধ্যবর্তী দূরত্ব, আর কে হইতেছে সমানুপাতিক ধ্রুবক, যার মান হইতেছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এতটুকু কি তোমাদের ক্লিয়ার? যাদের ইচ্ছা নোট কইরা ফেলো। আমি যদি এই ফর্মুলা ইউজ করে কয়েকটা ম্যাথ করতে চাই, টাইপ 1, দেখো 1 নাম্বার ধরলাম এখানে একটা বস্তু যার চার্জ হইতেছে +4 কুলম, এখানে একটা বস্তু যার চার্জ হইতেছে -2 কুলম, দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স হইতেছে 2 মিটার। তাহলে বললাম এইটার নাম H চার্জ, এইটার নাম B চার্জ। তাহলে A ও B চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল কত? এখন এইটা কিভাবে বের করব? দুইটা চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল কত? আকর্ষণ বা বিকর্ষণ বলকে কি দ্বারা ডিনোট করে? এফ। তো এফ ইজ ইকুয়ালস টু কি জানি আমরা? কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এখানে কে এর মান কত বলো? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। Q1 এর ভ্যালু কত স্যার? +4 কুলম। Q2 এর ভ্যালু কত? -9 কুলম ডিভাইডেড বাই আর স্কোয়ার, মধ্যবর্তী দূরত্ব হইতেছে 2 স্কোয়ার 4। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি, এইটার আনসার আসবে -1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন। ক্লিয়ার? এখন এই যে চার্জের বলের মান নেগেটিভ আসছে, এই নেগেটিভ দ্বারা কি বোঝায়? দুইটা চার্জের গুণফল নেগেটিভ আসছে। এখন নেগেটিভ বলতে বোঝায় চার্জ দুইটা বিপরীতধর্মী, কারণ বিপরীতধর্মী চার্জের গুণফলই নেগেটিভ আসবে। যদি সমধর্মী হয়, দুইটাই যদি পজিটিভ হয় তাহলে গুণফল পজিটিভ আসবে, অথবা দুইটাই যদি নেগেটিভ হয় তাহলেও আনসার পজিটিভ আসবে। তো আনসার নেগেটিভ আসছে, তার মানে চার্জ দুইটা কি স্যার? বিপরীতধর্মী। তো বিপরীতধর্মী চার্জ হইলে এখানে কোন ধরনের বল ক্রিয়াশীল? আকর্ষণ নাকি বিকর্ষণ বলো তো? আকর্ষণ নাকি বিকর্ষণ? নেগেটিভ চার্জের ফলে অবশ্যই কি হবে স্যার? দুইটা বিপরীতধর্মী চার্জ হলে আকর্ষণ বল ক্রিয়াশীল। তার মানে এখানে তুমি লিখা দিতে পারো আকর্ষণ বল। কি ধরনের বল? আকর্ষণ বল। তাহলে এই নেগেটিভ সাইন দ্বারা শুধু মিন করতেছে কোন ধরনের বল ক্রিয়াশীল এই দুইটা চার্জের মধ্যে? আকর্ষণ বল। এতটুকু ক্লিয়ার?
ওকে, আমরা যদি আরও একটা ম্যাথ করি তাহলে দেখো, ধরো এই চার্জ হইতেছে -4 কুলম্ব, এখানে আরেকটা চার্জ -8 কুলম্ব, মধ্যবর্তী দূরত্ব 4 মিটার। তাহলে চার্জ দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল কত? চার্জ দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল কত? ওকে, এখন দেখো চার্জ দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল কত? তোমরা কি জানো? F সমান K ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। এখন K এর ভ্যালু কত? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। Q1 এর ভ্যালু কত বলো? -4। Q2 এর ভ্যালু কত? -8। মধ্যবর্তী দূরত্ব হইতেছে 4, তাহলে 4। ওকে, এখন দেখো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, মাইনাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে প্লাস, 4 ইন্টু 8 মিনস 32 ডিভাইডেড বাই 16। তো কি হয় স্যার? 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন। এখন দেখো এই যে এই বলের মান কি আসছে? পজিটিভ আসছে। পজিটিভ মিনস দুইটা চার্জ একইধর্মী। তাহলে দুইটা চার্জ যদি সমধর্মী হয় তাহলে মধ্যবর্তী বল আকর্ষণ হবে নাকি বিকর্ষণ হবে বলো? অবভিয়াসলি কি হবে? বিকর্ষণ হবে, কারণ দুইটা চার্জ একইধর্মী। তাহলে আমি ব্র্যাকেটে কি লিখতে পারি বলো? বিকর্ষণ ধর্মী। এই টাইপের সিম্পল টাইপের ম্যাথ তোমাদের গো নাম্বারে আসতে পারে। ক্লিয়ার? একটু প্র্যাকটিস করলেই এই টাইপের ম্যাথগুলো পারবা। এখন দেখো টাইপ 2। টাইপ 2 এই টাইপটা তখন প্রযোজ্য যদি চার্জ দুটির সাইজ এবং শেপ একই হয়। যদি চার্জ দুইটা একই সাইজের এবং একই শেপের হয় তখন এই ফর্মুলাটা প্রযোজ্য। এখন দেখো, যদি স্যার একটা চার্জের মান ধরো +8 কুলম্ব, আরেকটা চার্জের মান হইতেছে -2 কুলম্ব এবং মধ্যবর্তী দূরত্ব ধরো 1 মিটার, ঠিক আছে? আমি বললাম চার্জ দুটিকে স্পর্শ করিয়ে আবার একই দূরত্বে রাখলে পরিবর্তন হবে কি না। চার্জ দুটিকে যদি আমি স্পর্শ করানোর পর আবার সিমিলার জায়গায় রাখি, সেম দূরত্বে রাখি, তাহলে মধ্যবর্তী বলের কোনো পরিবর্তন হবে কি না। এখন দেখো, স্পর্শ করানোর পূর্বে তার বল কি ছিল? স্পর্শ করানোর পূর্বে তার বল কি ছিল বলো? F = K Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। K এর ভ্যালু কত স্যার? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এখানে Q1 এর মান হইতেছে 8, Q2 এর মান হইতেছে -2, মধ্যবর্তী দূরত্ব 1 স্কোয়ার। এখন দেখো কি আসে? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এখানে আসবে -16 ডিভাইডেড বাই 1। তো এইটার ভ্যালু কত? -1.44 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন। ক্লিয়ার? এখন দেখো, শুরুতে তার বলের মান ছিল 1.44 ইন্টু 10 টু দি পাওয়ার 11, আর আনসারটা নেগেটিভ আসছে, তার মানে এই বলটা আকর্ষণধর্মী বল। এখন স্পর্শ করানোর পর কী হবে? যদি দুইটা চার্জ স্পর্শ করায় তাহলে স্যার এখান থেকে পজিটিভ চার্জ এখানে যাবে, ততক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ পর্যন্ত বিভব সমান না হয়। এখন বিভব কি ওইটা আমরা পরবর্তী লেকচারগুলোতে জানবো। এখন দেখো, যেহেতু দুইটা চার্জের বা দুইটা বস্তুর সাইজ এবং শেপ সেম, তাহলে দুইটা চার্জ একই পরিমাণ, দুইটা বস্তু একই পরিমাণ আদান ধারণ করতে পারে। ক্লিয়ার? তাহলে কি হবে বলো? এখন দুইটা বস্তু যখন স্পর্শ করাবো তখন এইটা থেকে আধান এইটাতে চলে যাবে, ততক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ পর্যন্ত দুইটার আধান কি না হইতেছে? সেম হইতেছে। তাহলে স্যার এক সময় স্পর্শ করানোর পর দুইটা চার্জের মান কি হয়ে যাবে?
সেম। আচ্ছা বলো তো এই দুইটা টোটাল চার্জ কত? এখানে +8, এখানে -2, তাহলে টোটাল চার্জ কত হবে বলো তো? +6। এই দুই +6 চার্জ এই দুইটা বস্তুর মধ্যে ভাগাভাগি করে যাবে, রাইট? তাহলে প্রতিটা চার্জের মান কত আসবে বলো? +3 আসার কথা না? তাহলে দেখো Q1 আর Q2 যদি সমান হয়, স্পর্শ করানোর পর মোট চার্জ কত স্যার? +8 এবং -2 কুলম্ব চার্জ। এর 2 দ্বারা ভাগ করলে গড়টা পাবো, এর মান কত স্যার? +3 কুলম্ব। তার মানে স্পর্শ করানোর পর দুইটা চার্জের ভ্যালু আসবে সমান এবং তার মান কত আসবে? 3 কুলম্ব করে। ক্লিয়ার এতটুকু? এখন দেখো তারপর বলটা কি হবে বলো? এইটারে যদি আমরা Q1 প্রাইম Q2 প্রাইম ধরি, F প্রাইম সমান K Q1 প্রাইম Q2 প্রাইম ডিভাইডেড বাই R স্কোয়ার। K এর মান 9 × 10⁹, Q1 এর মানও 3 কুলম্ব, তারপর এখানে 1 স্কোয়ার, মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। তাহলে কি আসে স্যার? 8.1 × 10⁻10 নিউটন। আচ্ছা, প্রথমে চার্জের মান কি ছিল? নেগেটিভ, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নেগেটিভ। এখন কি আসছে? পজিটিভ। আকর্ষণ বা বিকর্ষণ বলের মান পজিটিভ আসা মানে এইটা হইতেছে বিকর্ষণধর্মী বল, আর এইটা হইতেছে আকর্ষণধর্মী বল। শুরুতে তার বলের মান কত ছিল? 1.44 × 10⁻11 নিউটন। এখন কি আসছে স্যার? 8.1 × 10⁻10 নিউটন। চার্জের মানেরও পরিবর্তন আসছে, ধর্মেরও পরিবর্তন আসছে। শুরুতে ছিল আকর্ষণধর্মী, শেষে হয়েছে বিকর্ষণধর্মী। তাহলে প্রশ্নে যে বলছে কোনো পরিবর্তন হবে কি না, তার মানেও পরিবর্তন হবে, তার ধর্মেও পরিবর্তন হবে। এতটুকু বুঝতে কোনো সমস্যা হয়েছে কারো? ক্লিয়ার সবার? এই টাইপের ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট, এসএসসির জন্য অনেকবার তোমাদের বোর্ড এক্সামগুলোতে আসে। ওকে, এখন দেখো লাস্ট একটা ম্যাথ আজকের জন্য। ধরো স্যার এখানে একটা বস্তু ভূপৃষ্ঠে রাখা আছে, এই বস্তুটার চার্জ হইতেছে কত কুলম্ব দিতে পারো? +3 মিলিকুলম্ব, +3 মিলিকুলম্ব। এখানে অপর একটা বস্তু যেটার ভর ধরো কত কেজি ধরতে পারো? 20 কেজি, এবং এখানে উচ্চতা কত স্যার? কত মিটার দিতে পারো? 100 মিটার। ক্লিয়ার? এই বস্তুর নাম ধরলাম এ, এই বস্তুর মান ধরলাম, নাম দিলাম বি। তো আমি বললাম বি বস্তুকে কত চার্জে আহিত করলে বস্তুটি ভেসে থাকবে, মানে বাতাসে ভেসে থাকবে। ক্লিয়ার? এই বস্তুটার মধ্যে কত চার্জ দিলে বস্তুটা বাতাসে ভেসে থাকবে। এখন দেখো এইটা কিভাবে পসিবল, একটা বস্তু বাতাসে কিভাবে ভেসে থাকে। দেখো এই বস্তুটা ভূপৃষ্ঠ থেকে উপরে আছে, তার মানে পৃথিবী তারে নিচের দিকে টানতেছে না? একটা বল পৃথিবী তারে নিচের দিকে টানতেছে, তার মানে পৃথিবী তাকে কত বলে টানতেছে স্যার বলো? mg। প্রতিটা বস্তুকে পৃথিবী mg বলে নিচের দিকে টানতেছে। এখন আমি যদি এই বস্তুটাকে নেগেটিভ চার্জে চার্জিত করি, তাইলে এই বস্তুও তারে আকর্ষণ করে নিচের দিকে টানবে। তাহলে কি সে এই জায়গায় স্টেবল অবস্থায় থাকবে? দুইটা বলি যদি নিচের দিকে টানে। কিন্তু আমি যদি এই বস্তুটাকে পজিটিভ চার্জে চার্জিত করি, ধরো এই বস্তুটারে যদি আমি +q চার্জে চার্জিত করি, তাহলে এই প্লাস চার্জকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ মানে কোন দিকে ধাক্কা দিবে স্যার বলো? এই দিকে। এইটা হইতেছে k × Q1 Q ডিভাইডেড বাই R স্কোয়ার, রাইট? এখন যদি এই উপরের দিকের বল আর নিচের দিকের বল দুইটা সেম হয়, তাহলে বিপরীতধর্মী বল সেম, তাহলে সে নিচে যাবে নাকি উপরে যাবে বলো তো? সে মাঝখানে বেসে থাকবে না? তাহলে নিচের দিকে যে বলে টানতেছে উপরের দিকে সেম বলে টানতেছে, তাহলে সে কোনো দিকেই যাবে না, উপরেও যেতে পারবে না, নিচেও যেতে পারবে না, সে এই জায়গায় স্টেবল অবস্থায় থাকবে, রাইট? তাহলে সে যদি বাতাসে ভেসে থাকতে চায়, তাহলে শর্ত কি? এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্স, এই দুইটার মান একটা আরেকটার কি হতে হবে? সেম, এবং বিপরীতধর্মী হতে হবে। তো বিপরীতধর্মী হওয়ার জন্য এখানে কি হতে হবে? পজিটিভ চার্জ দিতে হবে। যদি নেগেটিভ চার্জ দেই তাহলে দুইটা একই দিকে ক্রিয়া করবে, আমার ক্রিয়া করতে হবে কোন দিকে? বিপরীত দিকে। তাহলে স্যার আমি বলতে পারি না ভেসে থাকার জন্য শর্ত হইতেছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্স দুইটা একটা আরেকটার কি হতে হবে? সেম। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত বলো? K Q1
এইটার চার্জ ধরলাম Q1, Q2-র মান ধরলাম Q ডিভাইডেড বাই আর স্কোয়ার, মধ্যবর্তী দূরত্ব কত বলো? 100 স্কোয়ার। ওকে, গ্র্যাভিটেশনাল ফোর্সের মান কত স্যার? mg, এখানে দিলাম mg। এতটুকু ক্লিয়ার? এখন আসো, কে এর ভ্যালু কত? 9 × 10⁹, Q1 এর মান হইতেছে +3 মিলি কুলম্ব, তার মানে 3 × 10⁻³ মিলি। কুলম্ব থেকে কুলম্বে নিতে হলে কত দ্বারা মাল্টিপ্লাই করতে হয়? 10⁻³। কিউ এর ভ্যালু কত স্যার বলো? আমরা জানি না, কিউ এর ভ্যালু বের করব কত চার্জে আহিত করলে, বি চার্জকে কত চার্জে আহিত করলে, তার মানে কিউ এর ভ্যালু বের করব। 100 স্কোয়ার মানে কত স্যার? 10,000 = mg, বস্তুর ভর কত বলো? 20, জি এর মান কত? 9.8। আমার টার্গেট কত স্যার? কিউ এর মান বের করা। ক্লিয়ার? তাহলে বলো পরবর্তী লাইনে আমি যদি কিউ এর মান বের করতে চাই, কিউ = 20 × 9.8, 10,000 ডিভাইডেড বাই 9 × 10⁹ ইন্টু 3 × 10⁻³। এইটার ভ্যালু কত আসে? 0.0726 কুলম্ব। ক্লিয়ার? তার মানে আমার যদি কিউ চার্জের ভ্যালু বি চার্জের ভ্যালু 0.0726 কুলম্ব হয়, তাহলে স্যার এই বস্তুটা এখানে ভেসে থাকতে পারবে। আমার কথা বুঝতে পারছো? ওকে, এতটুকু তোমরা সুন্দর করে নোট করে রাখো। নেক্সট ডে আমরা এই বৈদ্যুতিক বলের পরবর্তী কেসগুলো দেখব। পরবর্তী কেস হইতেছে এই নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয়। ওকে স্যার, আজকে এতটুকুই।